আজকের এই বিশ্লেষণে সরাসরি ঢুকে পড়া যাক। আজ আমরা আলোচনা করব সদ্য গঠিত সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কৌশলগত ভাষণ নিয়ে। মূলত একটি রাজনৈতিক দল নির্বাচনের পর সরকার পরিচালনার নতুন এক ধাপে কিভাবে প্রবেশ করে, সেটাই আজ আমরা ধাপে ধাপে বিশ্লেষণ করে দেখব। শুরুতেই প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ উদ্ধৃতি দেখা যাক। দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না। আচ্ছা, কথাটা শুনতে খুব সাধারণ মনে হলেও এটিই কিন্তু সাম্প্রতিক একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক কৌশলগত সভার একদম মূল সুর। এর মাধ্যমেই স্পষ্ট হয়ে যায় যে শাসনভার গ্রহণের পর দলের ভেতরের কাঠামোর সক্রিয় অংশগ্রহণ ঠিক কতটা জরুরি বলে ভাবা হচ্ছে। তো প্রথম যে বিষয়টা আসছে তা হল সরকার ও দলের সমন্বয়। গত ৯ মে ঢাকার ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ বা কেআইবি মিলনায়তনে একটি রুদ্ধদ্বার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সভার সবচেয়ে বড় তাৎপর্য আসলে কি? এটি একটি বিশাল কৌশলগত পট পরিবর্তন, মানে দীর্ঘ নির্বাচনী প্রচারণার যে একটা উত্তেজনা থাকে সেটা থেকে পুরোপুরি বেরিয়ে এসে রাষ্ট্র পরিচালনার বাস্তবমুখী ও প্রশাসনিক চ্যালেঞ্জগুলোর দিকে পূর্ণ মনোযোগ দেওয়া। একটু ভাবলেই অবাক হতে হয়, এই সভায় দলের নেতৃত্বের বিস্তৃতি ঠিক কত বড় ছিল। স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতির পাশাপাশি সেখানে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ অন্যান্য জ্যেষ্ঠ নেতারা। আর শুধু কি তাই, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতারাও উপস্থিত ছিলেন। এত বিস্তৃত পরিসরের উপস্থিতি প্রমাণ করে সরকার ও দলের এই সমন্বয়ে কাজটি আসলে কতটা বিশাল পরিসরে ভাবা হচ্ছে। এবার আমাদের দ্বিতীয় পয়েন্ট, এক নতুন লড়াইয়ের শুরু। প্রধানমন্ত্রী এখানে খুব জোরালো একটা কথা বলেছেন, আমাদের একটি যুদ্ধ শেষ হয়েছে, এখন আরেকটি যুদ্ধ শুরু হয়েছে। এর মাধ্যমে পরিষ্কার একটা বার্তা দেয়া হয়েছে, সরকার গঠন করাটাই কোনো চূড়ান্ত গন্তব্য নয়, বরং দেশ পরিচালনা করা আর জনগণের আকাঙ্ক্ষা পূরণ করাটা সমপর্যায়ের আরেকটি বড় যুদ্ধ। এখন স্বভাবতই প্রশ্ন আসতে পারে, এই নতুন যুদ্ধ বলতে আসলে কি বোঝানো হচ্ছে? সোজা কথায়, গত ১২ই ফেব্রুয়ারির কঠিন নির্বাচনের সময় সাধারণ মানুষের কাছে যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল সেগুলোকে বাস্তবে রূপ দেওয়া, সেটাই হলো এই নতুন যুদ্ধ। একটু পেছনের দিকে তাকালে পুরো ঘটনা প্রবাহের চিত্রটা পরিষ্কার হবে। একদম শুরুতে রয়েছে স্বৈরাচারী বিরোধী আন্দোলনের দীর্ঘ অতীত সংগ্রাম। এরপর ১২ ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট অর্জন, আর ঠিক তার ধারাবাহিকতায় সরকার গঠনের মাধ্যমে ক্ষমতার রূপান্তর, এবং সবশেষে ৯ মের এই কেআইবি সভা, যেখানে পূর্বের সব প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য একটি সমন্বিত ডাক দেওয়া হয়েছে। রাজনীতিতে এটা একটা ধারাবাহিক রূপান্তরের চমৎকার চিত্র বলা যায়। তৃতীয় ধাপে আমরা দেখছি ইশতেহার এখন জনগণের। এখানে একটা দারুণ পরিবর্তনের কথা তুলে ধরা হয়েছে। নির্বাচনের আগের দলীয় ইশতেহার, যা মূলত ছিল একটি দলের নিজস্ব ম্যানিফেস্টো, সরকার গঠনের পর তা কিন্তু আর শুধু দলের রাজনৈতিক লক্ষ্য থাকে না, বরং সেটি বাংলাদেশের আপামর জনগণের ইশতেহারে একটি জাতীয় ও রাষ্ট্রীয় প্রতিশ্রুতিতে রূপান্তরিত হয়। এই সভায় বেশ কিছু সুনির্দিষ্ট প্রতিশ্রুতির কথা বারবার বলা হয়েছে। কি কি আছে সেখানে? সুশাসন প্রতিষ্ঠা করা, শিক্ষার্থীদের জন্য শিক্ষার নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং নারী, পুরুষ, শিশু সবার জন্যই নিরাপদ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা। সত্যি বলতে এগুলোই হচ্ছে বর্তমান সরকারের সফলতার আসল মাপকাঠি। আমাদের শেষ পয়েন্ট, ভবিষ্যতের রাজনৈতিক রূপরেখা। এই বক্তব্যে দুটো সম্পূর্ণ ভিন্ন রাজনৈতিক পরিস্থিতির তুলনা টানা হয়েছে। অতীতের স্বৈরাচার, গুম এবং বাকস্বাধীনতার অভাবের বিপরীতে তিনি এমন এক ভবিষ্যতের রূপরেখা দিয়েছেন যেখানে সবাই স্বাধীনভাবে বিতর্ক ও মতপ্রকাশ করতে পারবে। অবশ্যই এটি সম্পূর্ণভাবে বক্তার দৃষ্টিভঙ্গি থেকে উঠে আসা একটি রাজনৈতিক ব্লুপ্রিন্ট। কিন্তু সত্যি বলতে এত বড় একটা উচ্চাবিলাসী রাজনৈতিক রূপরেখা বাস্তবায়ন করা কি সহজে সম্ভব? একেবারেই না। এর জন্য দলের তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের প্রশাসনিক কাজে সরকারকে সম্পূর্ণভাবে সহায়তা করতে হবে। আর ঠিক এই কারণে সমন্বয় সভাটি এত বেশি প্রাসঙ্গিক ছিল।
তাহলে দিন শেষে সবচেয়ে বড় প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? যেহেতু ইশতেহার এখন জনগণের সম্পত্তিতে পরিণত হয়েছে, তাই এই প্রতিশ্রুতিগুলো পূরণ করতে সরকার এবং দল কি তাদের সেই কাঙ্ক্ষিত সমন্বয়ে ধরে রাখতে পারবে? এই নতুন রাজনৈতিক পট পরিবর্তন ভবিষ্যতে ঠিক কী প্রভাব ফেলবে, সেটা সত্যিই গভীরভাবে ভাববার মতো একটি বিষয়। আজকের এই বিশ্লেষণটি এখানেই শেষ করছি।